গল্পের একদম লেটেস্ট অধ্যায়টা কিন্তু বেশ কিছু প্রশ্ন আর রহস্য নিয়ে হাজির হয়েছে। তো চলুন এই বিশ্লেষণ পর্বে আমরা সেই রহস্যগুলোর গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি আসলে কি ঘটছে। আচ্ছা, ভাবুন তো ১২টা বছর পর যখন কেউ ঘরে ফেরে, সে কি শুধু একাই ফেরে, নাকি তার সাথে ফেরে একরাশ অজানা রহস্য? ঠিক এই প্রশ্নটা দিয়ে কিন্তু এবারের অধ্যায়টা শুরু হচ্ছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আবিরের সেই দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন। এক যুগ মানে পাক্তা ১২টা বছর পর সে ফিরে এসেছে তার নিজের চেনা ঠিকানায়। আর নিজের ঘরে পা রাখার পর আবির যেন এক ঝটকায় অতীতে ফিরে যায়। সবকিছু একদম আগের মতো। তার মা মালিহা খান যেন একটা ধুলোর কণাকেও জায়গা বদলাতে দেননি। ঘরটা ঠিক যেন একটা টাইম ক্যাপসুল, যেখানে সময়টা আবিরের জন্য থমকে ছিল। কিন্তু এই আপাত শান্ত প্রত্যাবর্তনের মধ্যেই কিন্তু রহস্যের প্রথম বীজটা বোনা হয়ে যায়। আর সেই রহস্যটা দানা বাঁধে একটা লাগেজকে ঘিরে। আবিরের ভাই তানভীর আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা প্রশ্ন করে বসে, কিন্তু এই নিরীহ দেখতে প্রশ্নটাই কেমন যেন একটা অস্বস্তি তৈরি করে। কৌতূহলের আড়ালে সে যেন ভাইয়ের ব্যক্তিগত পরিসরে উকি মরতে চাইছে। আর আবিরের উত্তরটা ছিল একেবারে ধারালো আর ঠান্ডা। ওই একটা জবাবেই যেন দুই ভাইয়ের মধ্যে একটা অদৃশ্য দেয়াল উঠে গেল। আবির এক মুহূর্তেই বুঝিয়ে দিল তার ব্যক্তিগত দুনিয়ায় অন্য কাউরও ঢোকার অনুমতি নেই। এবার একটু নজর ঘোরানো যাক বোন মেঘের দিকে, কারণ দুই ভাইয়ের চরিত্রের এই যে আকাশ-পাতাল তফাৎ, সেটার সবচেয়ে বড় প্রভাবটা কিন্তু মেঘের জীবনেই পড়ছে। আবিরের দেয়া উপহারের তালিকাটা দেখুন, বেশ লম্বা, কিন্তু শুধু উপহারগুলো নয়, এর পেছনের ভাবনাটা আরও অনেক গভীর। বিশেষ করে ওই আইফোনটা, যেটা মেঘ কাউকে বলেনি কিন্তু মনে মনে খুব করে চাইত। আবির যেন বোনের না বলা কথাগুলোও পড়ে ফেলতে পারে। এই তুলনায় যেন দুই ভাইয়ের মানসিকতার পার্থক্যটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাই না? একদিকে আবিরের উপহারগুলো মেঘকে দিচ্ছে একরকম স্বাধীনতা, নতুন করে স্বপ্ন দেখার সাহস, আর অন্যদিকে তানভীরের অতীত শাসন, সেটা ছিল শুধু দম বন্ধ করা কন্ট্রোলে ভরা। আচ্ছা, এবার আসা যাক পরিবারের কর্তা, মানে বাবা আলী আহমদ খানের কথায়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তার একটা নিজস্ব ছক কষা আছে, আর সেই ছকটা যে ছেলেমেয়েদের ইচ্ছার সাথে মিলছে না তা বেশ স্পষ্ট। মেঘের ওপর বাবার প্রত্যাশার চাপটা কিন্তু বিশাল। তার জন্য রাস্তাটা একদম ঠিক করে দেওয়া, হয় মেডিকেল নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়। এর বাইরে অন্য কিছু ভাবার যেন কোনো সুযোগই নেই। মেঘের জন্য যেমন রয়েছে একেবারে কড়া পরিকল্পনা, তানভীরের জন্য ঠিক ততটাই আছে হতাশা। আলী আহমদ খান চান তার ছেলেরা ব্যবসা দেখুক, কিন্তু তানভীরের রাজনীতির নেশা সেই আশায় পুরোপুরি জল ঢেলে দিয়েছে। তো এবার আমরা এগোচ্ছি গল্পের ক্লাইম্যাক্সের দিকে। রাতে দুই ভাইয়ের বাড়ি ফেরা আর তারপর যা যা ঘটল, সেটাই কিন্তু এই অধ্যায়ের আসল রহস্যের জন্ম দেয়। ঘটনা প্রবাহটা দেখলে প্রথমে খুব সাধারণ মনে হবে। বিকেল 4টে নাগাদ দুই ভাই বাড়ি থেকে বেরোল আর ফিরল সেই রাত 9টায়। কিন্তু এই মাঝের 5 ঘণ্টায় এমন কিছু একটা ঘটেছে যা পুরো পরিবারকে একেবারে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর রাতের খাবারের টেবিলে বসতেই সবার চোখ আটকে যায় আবিরের দিকে। তার সাদা শার্টে রক্তের ছোপ ছোপ দাগ, আর হাতে বেশ কয়েকটা ব্যান্ডেজ। এই দুটো জিনিসই তো অকাট্য প্রমাণ, তাই না? বাইরের সাংঘাতিক কিছু একটা হয়েছে। আলী আহমেদ খানের অভিজ্ঞ চোখকে কিন্তু ফাঁকি দেওয়া অত সহজ না। তিনি আবিরের এই আঘাতকে সামান্য দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে একদম নারাজ। আর তার এই একটাই মন্তব্য পরিস্থিতিটাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। আর আবিরের ব্যবহার পুরোটাই এড়িয়ে যাওয়ার চেষ্টা। সে তো কোনো প্রশ্নের উত্তরই দিল না, উল্টে রাতের খাবার না খেয়েই নিজের ঘরে চলে গেল। এই আচরণটা যেন তার চারপাশের রহস্যের দেয়ালটাকে আরও মজবুত করে দিল। আর ঠিক এই সময় তানভীর নিজেকে পুরো ব্যাপারটা থেকে একেবারে আলাদা করে ফেলে। তার সোজা সাপটা দাবি সে নাকি পার্টি অফিসে ছিল, আবিরের সাথে কি হয়েছে সে তার কিছুই জানে না। ব্যাস, এই একটা কথা বলেই সে যেন সব দায় আবিরের ঘাড়ে চাপিয়ে দিল। আর এভাবেই অধ্যায়টা শেষ হয়, একরাশ উত্তর না পাওয়া প্রশ্ন আর একটা চাপা উত্তেজনা নিয়ে, যা ওই বাড়ির প্রত্যেকটা কোণায় যেন ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা সম্ভবত মেঘের জন্য। যে উদার মনের কথা বুঝতে পারা ভাইকে পেয়ে সে এত খুশি ছিল, মাত্র এক রাতের রহস্যময় আচরণে সেই ভাই তার চোখে হয়ে গেল একজন অচেনা, কঠোর, প্রায় হিটলারের মতো একজন মানুষ। তাহলে প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটা কি দাঁড়াল? ফিরে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আবিরকে কেন মারামারিতে জড়াতে হলো? আর প্রশ্নটা আরও গভীর হয় যখন এটা ভাবা যায় যে ছেলেটা 12 বছর দেশেই ছিল না, একদিনের মধ্যে তার এমন শত্রু কারা গজিয়ে উঠল। এবং সবশেষে আমরা আবার সেই প্রথম রহস্যে ফিরে আসি,
ওই নিষিদ্ধ লাগেজের ভেতরে আসলে কি আছে? আবিরের এই মারামারির সাথে কি ওই লাগেজের কোনো সম্পর্ক থাকতে পারে? এই সব উত্তর হয়তো পরের অধ্যায়ের জন্য অপেক্ষা করছে।